গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উপন্যাস পথের পাঁচালী। আজ এর নবম পর্ব। গ্রামের অন্নদা রায় মহাশয় সম্প্রতি বড় বিপদে পড়িয়াছেন। গ্রামের জরিপ আসাতে উত্তর মাঠে তাঁবু পড়িয়াছে। জরিপের বড় কর্মচারী মাঠের মধ্যে নদীর ধারে আপিস খুলিয়াছেন। ছোটখাটো আমলাও সঙ্গে আসিয়াছে বিস্তর। গ্রামের সকল ভদ্রলোকই কিছু জমিজমার মালিক। পিতৃপুরুষে অর্জিত এইসব সম্পত্তির নিরাপদ কুলে জীবন তরণীল্লগী কষিয়া পুতিয়া জড় পদার্থের ন্যায় উদ্যমহীন গতিহীন নিষ্ক্রিয় অবস্থায় দিনগুলি এরূপ বেশি কাটিতেছিল। কিন্তু এবার সকলে একটু বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছেন। রাম হয়তো শ্যামের জমি নির্বিবাদে নিজের বলিয়া ভোগ করিয়া আসিতেছে। যদু 10 বিঘার খাজনায় 12 বিঘা নিরুদ্রপে দখল করিতেছে। এতদিন যাহা পূর্ণ শান্তিতে নিষ্পন্ন হইতেছিল, এবার সেই সকলের মধ্যে গোলমাল পৌঁছিল। বিপদ একরকম সর্বজনীন হইলেও অন্নদা রায়ের বিপদ একটু অন্য ধরনের বা একটু বেশি গুরুতর। তাহার এক জ্ঞাতি ভ্রাতা বহুদিন যাবৎ পশ্চিম প্রবাসী। এতদিন তিনি উক্ত প্রবাসী জ্ঞাতির আম কাঁঠালের বাগান ও জমি নির্বিঘ্নে ভোগ করিতেছিলেন এবং সম্পূর্ণ ভরসা ছিল জরিপের সময় পারিয়া উঠিলে সবই। অন্ততপক্ষে কতকাংশ নিজের বলিয়া লিখাইয়া লইবেন। কিন্তু কি জানি গ্রামের কে উক্ত প্রবাসী জ্ঞাতিকে কি পত্র লিখিয়াছে। ফলে অন্যদিন 10 হইলে জ্ঞাতি ভ্রাতার জ্যৈষ্ঠ পুত্রটি জরিপের সময় বিষয় সম্পত্তি দেখাশোনা করিতে আসিয়াছে। মুখে গ্রাস তো গেলই, তাহা ছাড়া বিপদ আরও আছে। ওই আত্মীয়ের অংশের ঘরগুলি বাড়ির মধ্যে ভালো। রায় মহাশয় গত 20 বৎসর সেগুলি নিজে দখল করিয়া আসিতেছেন। সেগুলি ছাড়িয়া দিতে হইয়াছে। জ্ঞাতি পুত্রটি শৌখিন ধরনের কলেজের ছেলে। একখানিতে শোয়, একখানিতে পড়াশোনা করে। উপরের ঘরখানি হইতে লোহার সিন্দুক, বন্ধকি মাল, কাগজপত্রাদি সরাইয়া ফেলিতে হইয়াছে। নিচে যে ঘরে পালিত পাড়া হইতে সস্তা দরে কেনা কড়িবর্গা রক্ষিত ছিল, সে ঘরও শীঘ্রই ছাড়িয়া দিতে হইবে। বৈকালবেলা অন্নদা রায়ের চণ্ডীমণ্ডপে পাড়ার কয়েকটি লোক আসিয়াছেন। এই সময় পাশা খেলা মজলিস বসে, কিন্তু অদ্য এখনো কাজ মেটে নাই। অন্নদা রায় একে একে সমাগত খাতকপত্র বিদায় করিতেছিলেন। উঠানের রোয়াকে ঠিক নিচেই এক অল্প বয়সী কৃষক বধূ একটা ছোট ছেলের সঙ্গে লইয়া অনেকক্ষণ হইতে ঘোমটা দিয়া বসিয়াছিল। সে এইবার তাহার পালা আসিয়াছে ভাবিয়া উঠিয়া দাঁড়াইল। রায় মহাশয় মাথার সামনে একটু নিচু করিয়া চশমার উপর হইতে তাহার দিকে চাহিয়া বলিলেন, কে, তোর আবার কি? কৃষক বধূটি আঁচলে খুঁট খুলিতে খুলিতে নিম্নকণ্ঠে বলিল, মুই কিছু টাকা জোগাড় করেছি অনেক কষ্টে, মোর টাকাটা নেন আর গোলার চাবিটা খুলে দেন। বড্ড কষ্ট হচ্ছে মনিক ঠাকুর, সে আর কি বলবো। অন্নদা রায়ের মুখ প্রসন্ন হইল, বলিলেন, হরি, নাও তোর টাকাটা গুনে। খাতাখানায় দেখো তারিখটা, সূত্রটা আর একবার হিসাব করে দেখো। কৃষক বধূ আঁচলে খুঁট হইতে টাকা বাহির করিয়া হরিহরের সম্মুখে রোয়াকের ধারে রাখিয়া দিল। হরিহর গুনিয়া বলিল, 5 টাকা। রায় মহাশয় বলিলেন, আচ্ছা, জমা করে নাও। তারপর আর টাকা কই? ওই এখন নেন, তারপর দেব। মুই গতর খাটিয়ে শোধ করে তুলব। এখন ওই নিয়ে মোর গোলার চাবিটা খুলে দেন। মোর মাতরে দুটো খেয়ে তো আগে বাঁচাই, তারপর ঘরদোর ফুটো হয়ে গিয়েছে, সে না হয়। এমন নিরুদ্বেগে কথা বলিতেছিল যেন গোলার চাবি তাহার করতলগত হইয়া গিয়াছে। রায় মহাশয়কে চিনিতে তাহার বিলম্ব ছিল। রায় মহাশয় কথা শেষ করিতে না দিয়া বলিলেন, ওহ, ভারী যে দেখছি মাগির আবদার। 40 টাকার কাছাকাছি সুদে আসলে বাকি 5 টাকাই নিচ্ছি, নিয়ে গোলা খুলে দেন। ছোট লোকের কাণ্ডই আলাদা। যা এখন দুপুরবেলা দিক করিস নে। কৃষক বধূ চণ্ডীমণ্ডপের অন্য কাহারও অপরিচিতা নহে। দীনু ভট্টাচার্যি চোখে ভালো দেখিতেন না, বলিলেন, কে অন্নদা? ওই ওপাড়ার তমরেজের বউ। দিন চারিকের হলো তমরেজ না মারা গিয়েছে। সুদে আসলো 40 টাকা বাকি, তাই মোরবার দিনই বিকেল থেকে গোলায় চাবি দিয়ে রেখেছি।
এখন গলা খুলিয়ে দেন, হ্যান করুন ত্যান করুন। পায়ের তলা হইতে মাটি সরিয়া গেলেও তমরেজের বউ অত চমকিয়া উঠিত না। সে ব্যাপার এখন অনেকটা বুঝিল। আগাইয়া আসিয়া বলিল, ও কথা বলবেন না মনিব ঠাকুর। মোর খোকার একটা রূপোর নিমফল ছিল, ও বছর গড়িয়ে দিছিল। তাই ভোদা শেখবার দোকানে বিক্রি করলে 5টা টাকা দিলে। ছেলে মানুষের জিনিস বেচবার ইচ্ছে ছিল না, তা কি করি? এখন দুটো খেয়ে বাঁচি। ভাবলাম এর পরদিন দেন মালিক তো মোর বাছারে মুই আবার নিমফল গড়িয়ে দেব। তা দেন মনিব ঠাকুর চাবিটা গিয়ে। যা যা, এখন যা। এসব টাকা করে কাণ্ড কি নাকে কাঁদলেই মোটে? তা মেটে না। সে তুই কি বুঝবি? থাকতো তোর স্বামী তো বুঝতো। যা এখন দিক করিসনি। ওই 5 টাকা তোর নামে জমা রইল, বাকি টাকা নিয়ে আয়, তারপর দেখা যাবে। অন্নদারায় চশমা খুলিয়া খাপের মধ্যে পুরিতে পুরিতে উঠিয়া পড়িলেন ও বাড়ির ভেতরে চলিয়া যাইবার উদ্যোগ করিলেন। তমরেজের বউ আকুল সুরে বলিয়া উঠিল, কনে যান ও মনিব ঠাকুর? মোর খোকার একটা উপায় করে যান। ওরে মুই খাওয়াবো কি? 1 পয়সা মুড়ি কিনে দেবার যে পয়সা নেই। মোর গোলা না খুলে দেন, মোর টাকা কটা মোরে ফেরত দেন। রায় মহাশয় মুখ খিচাইয়া বলিলেন, যা যা, সন্ধ্যেবেলা মাগে প্যাচ প্যাচ করিস নে। 1 মুঠো টাকা জলে যাচ্ছে, তার সঙ্গে খোঁজ নেই। গোলা খুলে দাও, টাকা ফেরত দাও। গোলায় আছে কি তোর? জোর শুলি 4 ধান, তাতে টাকা শোধে যাবে? ও 5 টাকা উসুল হয়ে রইল, আমার টাকা দেখব না? ওর ছেলে কি খাবে বলে দাও। ছেলে কি খাবে তা আমি কি জানি? যা পারিস তো নালিশ করে খোলাগে যা। রায় মহাশয় বাড়ির মধ্যে চলিয়া গেলে দিনে ভট্টিচার্য বলিলেন, হ্যাঁ গো বউ, তমরেজ কদিন হলো? কই তা তো। বুধবার দিন বাবা ঠাকুর হাড়থে ভাঙন মাছ আনলে পেঁয়াজ দিয়ে রাঁধলাম, ভাত দিলাম। সহজ মানুষ ভাত খেলে দিব্যি। খেয়ে বললে, মোর শীত করছে, কাপা চাপা দিয়ে দাও। দিলাম। ওমা, পইতে তারা উঠতে না উঠতে মানুষ দেখে সারা শব্দ দেয় না। দুপুর হতি না হতি মোরে পথে বসিয়ে, মোর খোকারে পথে বসিয়ে চোখের জলে তাহার গলা আটকাইয়া গেল। মিনতিশ্বরী বলল, আপনারা একটু বলেন, বলে গোলার চাবিটা দিয়ে দেন। সংসারে বড্ড কষ্ট হয়েছে, কর্য কি মুই বাকি রাখবো? যে করে হোক। এই সময় নবাগত জ্ঞাতিপুত্রটি আসিয়া পড়াতে কথাবার্তা বন্ধ হইল। তিনি বললেন, এসো হে নীরেন বাবাজি, মাঠের দিকে বেড়াতে গিয়েছিলে বুঝি? এই তোমার বাপ ঠাকুরদার দেশ বুঝলে হে? কিরকম দেখলে বলো? নীরেন একটু হাসিল। তাহার বয়স 21-22-এর বেশি নয়, বেশ বলিষ্ঠ গড়ন, সুপুরুষ। কলিকাতার কলেজে আইনে পড়ে। অত্যন্ত মৌনী প্রকৃতির মানুষ। দেখিবার জন্য পিতা কর্তৃক প্রেরিত হলেও কাজকর্ম সে কিছুই দেখে না, বুঝেও না। দিনরাত নোভেল পড়িয়া ও বন্দুক ছুড়িয়া কাটায়। সঙ্গে একটি বন্দুক আনিয়াছে। শিকারে খুব ঝোঁক। নীরেন উপরে নিজের ঘরে ঢুকিতে গিয়া দেখিল, গোকুলের স্ত্রী ঘরের মেঝেতে বসিয়া পড়িয়া মেঝে হইতে কি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছে। দোরের কাছে যাইতেই তাহার নজর পড়িল, তাহার দামি বিলাতি আলোটা মেঝেতে বসানো, উহার কাছের ডুমটা ভাঙিয়া চুরমার হইয়াছে। সারা মেঝেতে কাজ ছড়ানো। দোরের কাছে জুতার শব্দ পাইয়া গোকুলের স্ত্রী চমকাইয়া পিছন ফিরিয়া চাহিল। সে আঁচল পাতিয়া মেঝে হইতে কাচের টুকরাগুলি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছিল। ভাবে, মনে হয় প্রতিদিনের মতো ঘর পরিষ্কার করিতে আসিয়া আলোটি জ্বালিতে গিয়াছিল, কি করিয়া ভাঙিয়া ফেলিয়াছে, এবং আলোর মালিক আসিবার পূর্বেই নিজেই অপরাধের চিহ্নগুলি তাড়াতাড়ি সরাইয়া চেষ্টা হচ্ছিল। হঠাৎ বামাল ধরা পড়িয়া অত্যন্ত অপ্রভৃত হইল। ক্ষতিকারিণী লজ্জার ভারটা লঘু করিয়া দিবার জন্য নীরেন হাসি বলিয়া উঠিল, এই যে বৌদি, আলোটা ভেঙে বসে আছেন বুঝি? এই দেখুন, ধরা পড়ে গেলেন। জানেন তো আইন পড়ি। আচ্ছা, এখন একটু চা করে নিয়ে আসুন তো বৌদি, চট করে। দেখি কেমন কাজের লোক। দাঁড়ান, আলোটা জ্বেলে নেই। ভাগ্যিস বাক্সে আর একটা ডুম আছে। গোকুলের স্ত্রী সল্লজ্জ সুরে বলল, দেশলাই আনবো ঠাকুরপো? নীরেন কৌতুকের সুরে বলল, দেশলাই আনেননি, তবে আলো পেরে কি পড়েছিলেন শুনি? বধূ এবার হাসিয়া ফেলিল। নিম্ন সুরে বলিল,
ঝুল পড়ে রয়েছে। ভাবলুম একটু মুছে দেই। তা যেমন কাজটা নামাতে গেলাম, কি জানি ওসব ইংরেজি কলের আলো। কথা শেষ না করিয়া সে পুনরায় সলজ্জ হাসিয়া নিচে পলাইল। নীরেন 10-12 দিন আসিয়াছে বটে, সম্পর্কে বৌদিদি হলেও গোকুলের স্ত্রীর সঙ্গে তাহার বিশেষ আলাপ হয় নাই। কাজ ভাঙার সন্ধ্যা হইতে উভয়ের মধ্যে নতুন পরিচয় সংকোচটা কাটিয়া গেল। নীরেন অবস্থাপন্ন পিতার পুত্র, তাহার উপর বাংলাদেশের পাড়াগায় এই প্রথম আসা। নিঃসঙ্গ আনন্দহীন প্রবাসী দিনগুলি কাটিতে চাইতেছিল না। সমবয়সী বৌদির সহিত পরিচয়ের পথটা সহজ হইয়া যাওয়ার পর সকাল সন্ধ্যায় চা পানের সমষ্টি সহজ আদান প্রদানের মাধুর্যে আনন্দপূর্ণ হইয়া উঠিল। দুপুরে সেদিন দুর্গা বেড়াইতে আসিল। রান্নাঘরের দুয়ারে উঁকি মারিয়া বলিল, কি রাখছ ও খুড়িমা? বধূ বলিল, আয় মা আয়, একটু কাজ করে দিবি, একার পেরে উঠছি নে। দুর্গা মাঝে মাঝে যখনই আসে খুড়িমার কাজে সাহায্য করে। সে মাছ কুটিতে কুটিতে বলিল, হ্যাঁ খুড়িমা, এ কাঁকড়া কোথায় পেলে? এ কাঁকড়া তো খায় না। কেন খাবে না রে? দূর, বিধু জেনে নি বলে গেল এ কাঁকড়া সবাই খায়। হ্যাঁ খুড়িমা। ওমা, সে কি, তুমি কিনলে? কিনলামই তো, ওই অতগুলো 5 পয়সা দিয়েছে বিধু। দুর্গা কিছু বলিল না, মনে মনে ভাবিল খুড়িমারা সব ভালো, কেবল একটু বোকা। এ কাঁকড়া আবার পয়সা দিয়ে কেনেই বাকে, খাই বাকে। ভালো মানুষ পেয়ে বিধু ঠকিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে এই সরলা খুড়িমাটির উপর তাহার স্নেহ নিবিড়তর হইয়া উঠিল। সেদিন নাকি গোকুল কাকা খুড়িমার মাথায় খড়মের বাড়ি মারিয়াছিল, স্বর্ণগোয়ালিনী তাহাদের বাড়ি গল্প করে। সেও সেদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়েছিল। খুড়িমা স্নান করিতে আসিয়া মাথা ডুবাইয়া স্নান করিল না, পাছে জ্বালা করে। সেদিন দুঃখে তাহার বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু কিছু বলে নাই, পাছে খুড়িমা অপ্রতিভ হয়। একঘাট লোকের সামনে লজ্জা পায়। তবুও রায় জেঠি জিজ্ঞাসা করিয়াছিলেন, বৌমা নাইলে না? খুড়িমা হাসিয়া উত্তর দিল, নাবো না আজ দিদিমা, শরীরটা ভালো নেই। খুড়িমা ভাবিয়াছিল তাহার মার খাওয়ার কথা বুঝি কেহ জানে না, কিন্তু খুড়িমা ঘাট হইতে উঠিয়া গেলেই রায় জেঠি বলল, দেখেছ বউটাকে কিরকম মেরেছে গোকলো, মাথার চুলে রক্ত একেবারে আটা হয়ে এঁটে আছে। রায় জেঠির ভারী অন্যায়, জানো তো বাপু, তবে আবার জিজ্ঞেস করই বা কেন, আর সকলকে বলাই বা কেন? মাছ ধুইয়া রাখিয়া চলিয়া যাইবার সময় দুর্গা ভয়ে ভয়ে বলিল, খুড়িমা, তোমার যে চিড়ের ধান আছে, মা বলছিল অপু চিড়ে খেতে চেয়েছে, তা আমাদের তো এবার ধান কেনা হয়নি। গোকুলের বউ চুপি চুপি বলিল, আসিস এখন দুপুরের পর। দালালের দিকে ইশারায় দেখায় কহিল, ঘুমুলে আসিস। দুর্গা জিজ্ঞাসা করিল, খুড়িমা, তোমাদের বাড়ি কে এসেছে? আমি একদিনও দেখিনি কিন্তু। ঠাকুরপোকে দেখিসনি? এখন নেই, কোথায় বেরিয়েছে, বিকেলবেলা আসিস, দেখা হবে এখন। তারপর গোকুলের বউ হাসিয়া বলিল, তোর সঙ্গে ঠাকুরপুর বিয়ে হলে কিন্তু দিব্যি মানায়। দুর্গা লজ্জায় রাঙা হইয়া বলিল, দূর। গোকুলের বউ আবার হাসিয়া বলিল, কেন রে, দূর কেন? কেন, আমাদের মেয়ে কি খারাপ? দেখি। সেই দুর্গা শিবকে হাত দিয়া মুখখানে একটু উঁচু করিয়া তুলিয়া ধরিয়া বলিল, দেখ তো, এমন দুর্গা প্রতিমার মতো সুন্দর মুখখানি, হলেই বা বাপের পয়সা নেই। দুর্গা ঝাঁকুনি দিয়া নিজেকে ছাড়াইয়া লইয়া কহিল, যাও, খুড়িমা যেন কি। পরে সে এক প্রকার ছুটিয়া খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেল। যাইতে যাইতে সে ভাবিল, খুড়িমারা সব ভালো, কেবল একটু বোকা, নইলে দেখো না, দূর। দুর্গা চলিয়া যাইতে না যাইতে স্বর্ণগোয়ালিনী দুধ দহিতে আসিল। বধূ ঘর হইতে বলিল, ও স্বর্ণ, আমার হাত জোড়া বাছুরটা ওই বাইরের উঠোনে পিটুলি গাছে বাঁধা আছে, নিয়ে আয়, আর রোয়াকে ঘটিটা মাজা আছে দেখ। সখী ঠাকুরুনে এতক্ষণে পূজার চিহ্নক সমাপ্ত হইল। তিনি বাহিরে আসিয়া উত্তর দিকে স্থানীয় কালী মন্দিরের উদ্দেশ্যে মুখ ফিরাইয়া প্রণাম করিতে করিতে টানিয়া টানিয়া আবৃত্তির সুরে বলিতে লাগিলেন, দোহাই মা সিদ্ধেশ্বরী, দিন দিও মা, ভবসমুদ্র পার করো মা, মা রক্ষে কালী, রক্ষে করো, মা গো।
গোকুলের বউ রান্নাঘর হইতে ডাকিয়া বলিল, ও পিসিমা, নারকেলের নাড়ু রেখে দিয়েছি, দুটো খেয়ে জল খান। হঠাৎ সখী ঠাকুরন রোয়াক হইতে ডাক দিলেন, বৌমা, দেখে যাও তো এদিকে। স্বর শুনিয়া গোকুলের বউয়ের প্রাণ উড়িয়া গেল। সখী ঠাকুরনকে সে জমের মতো ভয় করে। মায়া দয়া বিতরণ সম্বন্ধে ভগবান সখী ঠাকুরনের প্রতি পক্ষপাতিত্ব দেখান নাই, এ কথা নিঃসন্দেহে বলা চলে। রোয়াকের কোণে জড়ো করা মাজা বাসনগুলির ওপর ঝুঁকিয়া পড়িয়া আঙ্গুল দিয়ে দেখাইয়া কহিলেন, দেখো তো চক্ষু দিয়ে, দেখতে পাচ্ছ? একেবারে স্পষ্ট জলের দাগ দেখলে তো? এইখান থেকে স্বর্ণঘরে তুলে নিয়ে গিয়েছে, তারপর সেই সুদ্দূরে ছোঁয়া এঁটো বাসন আমার হেসেলে নিয়ে সাতরাজি জড়ানো হয়েছে। হ্যাঁ, জাত জন্মে একেবারে গেল। সখী ঠাকুরন হতাশভাবে রোয়াকে বসিয়া পড়িলেন, যেন উপযুক্ত পুত্রের মৃত্যু সংবাদ পাইলে ইহার চেয়ে বেশি হতাশ হইতে পারিতেন না। হা ঘরে হার হাবাতে ঘরের মেয়ে আনলেই অমনি হয়। ভদ্রলোকের রীত শিখবেই বা কোত্থেকে, জাননি বা কোথা থেকে? বাসন মাজলি তো দেখলেই এটে গেল কই রইল। 3 প্রহর বেলা হয়েছে, ভাবলাম একটু জল মুখে দিই, সুদ্দূরে এটু এক্ষুনি নিয়ে মরতে হতো। ভাগ্যিস ঘড়িটা ছুঁইনি। গোকুলের বউ বিষণ্ণ মুখে দাঁড়াইয়া ভাবিতেছিল, কেন মধ্যে স্বর্ণ পোড়ামুখীকে ঘটি তুলে নিতে বললাম, নিজে দিলেই তো হতো। সখী ঠাকুরন মুখ খিচাইয়া বলিলেন, ঢিঙ্গি হয়ে দাঁড়িয়ে রইলে যে, যাও হাঁড়ি কুড়ি ফেলে দাও গিয়ে, বাসন কোসন মেজে আনো ফের। রান্নাঘরে গোবর দিয়ে নিয়ে আসো, যত লক্ষ্মী ছাড়া ঘরের মেয়ে জুটে সংসারটাকে ছাড়খাড় দিলে। সখী ঠাকুরন রাগে গড় করিতে করিতে ঘরে ঢুকিলেন। বাহিরে খর রৌদ্র তাহার সহ্য হইতেছিল না। হুকুম মতো সকল কাজ সারিতে বেলা একেবারে পড়িয়া গেল। নদীতে সে যখন পুনরায় স্নান করিতে গেল, তখন রৌদ্রে, ক্ষুধা তৃষ্ণায় ও পরিশ্রমে তাহার মুখ শুকাইয়া ছোট হইয়া গিয়াছে। ঘাটে বৈকালের ছায়া খুব ঘন, ওপারে বড় শিমুল গাছটায় রোদ চিকচিক করিতেছে। নদীর বাঁকে একখানা পালতোলা নৌকা দাঁড় বাহিয়া বাঘ ঘুরিয়া যাইতেছে। হালের কাছে একজন লোক দাঁড়াইয়া কাপড় শুকাইতেছে। কাপড়টা ছাড়িয়া দিয়াছে, বাতাসে নিশানির মতো উড়িতেছে। মাঝ নদীতে একটা বড় কচ্ছপ মুখ তুলিয়া নিঃশ্বাস লইয়া আবার ডুবিয়া গেল। ভুস। নদীর জলে কেমন একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর গন্ধ আসে। ছোট্ট নদী, ওপারের চরে একটা পানকড়ি মাছ ধরা বাসিয়ে দোয়ারির উপর বসিয়া আছে। এই সময় প্রতিদিন তাহার শৈশবের কথা মনে পড়ে। পানকৌড়ি পানকৌড়ি, ডাঙায় উঠেছ? গোকুলের বউ খানিকক্ষণ পানকৌড়িটার দিকে চাহিয়া রহিল। মায়ের মুখ মনে পড়ে। সংসারে আর কেহ নাই যে মুখের দিকে চায়। মায়ের কি মরিবার বয়স হইয়াছিল? গরিব পিতৃকুলে কেবল এক গাঁজাখোর ভাই আছে, সে কোথায় কখন থাকে তার ঠিকানা নাই। গত বৎসর পূজার সময় এখানে আসিয়া 4 দিন ছিল। সে লুকায় লুকায়া ভাইকে নিজের বাক্স হইতে যাহা সামান্য কিছু পুঁজি, সিকিটা দোয়ানিটা বাহির করিয়া দিত। পরে একদিন সে হঠাৎ এখান হইতে উধাও হয়। চলিয়া গেলে প্রকাশ পাইল যে এক আবুলি আলোয়ান বিক্রেতার নিকট একখানি আলোয়ান ধারে কিনিয়া তাহার খাতায় ভগ্নিপতির নাম লিখাইয়া দিয়াছে। তাহা লইয়া অনেক হইচই হইল। পিতৃকুলে অনেক সমালোচনা, অনেক অপমান। ভাইটি সেই হইতে আর কোনো সন্ধান নাই। নিঃসহায় ছন্নছাড়া ভাইটার জন্য সন্ধেবেলা কাজের ফাঁকে মনটা হু হু করে। নির্জন মাঠের পথের দিকে চাহিয়া মনে হয়, গৃহহারা পথিক ভাইটা হয়তো দূরের কোনো জনহীন আধার পথে বাহিয়া একা কোথায় চলিয়াছে। রাত্রে মাথা গুজিবার স্থান নাই, মুখের দিকে চাহিবার কোনো মানুষ নাই। বুকের মধ্যে উদ্বেল হইয়া ওঠে। চোখের জলে ছায়া ভরা নদীর জল, মাঠ ঘাট, ওপারের শিমুল গাছটা, বাঁকের মোড়ে বড় নৌকাখানা, সব ঝাপসা হইয়া আসে। অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। বেলা 2টা বা 2:30 কম নয়। রৌদ্র অত্যন্ত প্রখর। প্রথমে সে 3 কুড়ি জেলের বাড়ি গেল। 3 কুড়ির ছেলে বঙ্কা পেয়ালা তলায় বাখারি চাচিতেছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকিলেও বঙ্কা বলিল, তাহাকে এখনই নৌকা যাইতে হবে, খেলা করিতে গেলে বাবা বকিবে।
সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, হৃদয় বাড়ি আছে? রামচরণ বলিল, হৃদয়কে কেন ঠাকুর? করি খেলা বুঝি? এখন যাও, হৃদয় বাড়ি নেই। ঠিক দুপুরবেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল। আরো কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ি নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি, অপুতে বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকে সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে ছুড়িয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি তার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেটে, হেরে গেলে আরো আনব। পরে সে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখছিস? গেজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে করু খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যে সে দিগ্বিজয়ের উচ্চাসায় প্রলুব্ধ হইয়া এতদূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় করি দিয়া তাক ঠিক করিয়া মারিতে যেমন একটা করিয়া বউ করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া ওঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেজেটের দিকে চাহিয়া দেখে। সেটা ভর্তি হইতে আর কত বাকি? কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাত থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে, তা কেন? টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল, জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি কড়ি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে। খেললে কি আর এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে কড়ির ছোট্ট থলেটির হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলে ছেলেদের ভাবভঙ্গি ও চোখে নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়িটি থলিটির শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গেই সে হঠাৎ পটুর থলিশুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে, ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাইল না। সে বুঝিয়াছে এইটি করিবার দেওয়ার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম। জেলেপাড়া বলিষ্ঠ তাহার চাই বয়সী বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ বুঝিতে পারবে? হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোনো ধারে ছিটকাইয়া পড়িয়াছিল। কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছিল তাহা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছ কেন? বারে, ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপুকেও সেদিন বেদম প্রহার খাইতে হইত নিশ্চয়ই, কারণ তাহার মেলি ধরনের হাতে পায়ে কোনো জোর ছিল না। কিন্তু ঠিক সেই সময় নীরেন এই পথে আসিয়া পড়াতে
বিপক্ষ দল সরিয়া পড়িল। পটল লাগিয়াছিল খুব বেশি। নীরেন তাহাকে মাটি হতে উঠাইয়া গাড়ির ধুলা ঝাড়িয়া দিল। একটু সামলাইয়া লইয়া সে চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। ছড়ানো কড়িগুলা দু একটি ছাড়া বাকিগুলো অদৃশ্য, মাইকড়ি থলিটি পর্যন্ত। পরে সে অপুর কাছে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, অপুদা, তোমার বেশি লাগেনি তো? এত দূরে ঠিক দুপুরবেলা জেলে ছেলেদের দলে মিশিয়া কড়ি খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকেই বকিল। সময় কাটিবার জন্য নীরেন পাড়ার ছেলেদের লইয়া অন্নদারাশির চণ্ডীমণ্ডপে পাঠশালা খুলিয়াছিল। সেখানে গিয়া কাল হইতে পড়িবার জন্য দুজনকেই বারবার বলিল। পটু চলিতে চলিতে শুধুই ভাবিতেছিল, কেমন সুন্দর করে গেজেটা আমার। সেদিন অত করে ছিবাসের কাছে চেয়ে নিলাম, গেল। আমি যদি করে জিতে আর না খেলি তা ওদের কি? সে তো আমার ইচ্ছে। বাড়ি ঢুকিয়াই অপু দুর্গাকে বলিল, দিদি, শিউলিতলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গেছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস? দুর্গা সেখানাকে ভাঙিয়াছিল ঠিকই। আহা, ভাই তো একখানা বাঁকা কঞ্চি, তোর যত পাগলামি। বাঁশবাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি? কঞ্চির ভারী অমিল কিনা? অপু লজ্জিত মুখে বলিল, অমিল না তো কি, তুই এনে দে দেখি ওরকম একখানা কঞ্চি। আমি কত খুঁজে বেঁধে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে ঝুড়ে রাখবি? বেশ তো। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, দেব এখন এনে, যত চাস, কান্না কিসের? বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস। একখানা শুকনো হালকা, গোড়ার দিক মোটা, আগার দিকে সরু। বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে, মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাঁশবনের পথে কি নদীর ধারে বেড়ায়। কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো মহাভারতের অর্জুন। কল্পনা করেও আনমনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইত। সেই সব ঘটনা বলিয়া যায়। কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে, তাহার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে। কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত অপু তাহা বুঝে। কত খুঁজিয়া তবে একখানা মেলে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায়, এ কথা কেউ না শুনিতে পারে। অপু সেদিকে অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে। এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেহ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাঁশবনের পথে নিজেদের বাড়ির পিছনে তিতলতলায় ঘোরে। এই অবস্থায় তাহাকে কেহ না দেখে, সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি। ক্বচিৎ যদি কেহ আসিয়া পড়ে তখন সে জিভ কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, পাছে কেহ কিছু মনে করে। এই জন্য তাহার ভারী লজ্জা। কেবল জানে তাহার দিদি তাহাকে এই অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল। কাজে দিদির কাছে আর লুকাইয়া কি হইবে? তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্ট জিজ্ঞাসা করিল। অন্য লোক হইলে লজ্জায় অপু কখনোই কথার উল্লেখ করিতে পারিত না। যদিও কেহই জানে না অপুর সহিত বাঁকা কঞ্চি কি রহস্যময় সম্পর্ক, তবুও অপুর মনে হয় সকলেই সে কথা জানে। বলিলেই সকলেই তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। কে বুঝিবে একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দাইয়া নদীর ধারে কি কোনো জনমনে বনের পথে কি অপূর্ব আনন্দে সারাদিন একা একা কাটাইয়া দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব বলিস নে দিদি। দুর্গা বলে নাই। সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হয় ওর উপর। ছোট্ট বোকা আদুরে ভাইটা, এসব মাকে বলিয়া কি হইবে? মধু সংক্রান্তির ব্রতের পূর্বদিন সর্বজয়া ছেলেকে বলিল, কাল তোদের মাস্টারমশাইকে নেমন্তন্ন করে আসিস, বলিস দুপুরবেলা এখানে খেতে। মোটা চালের ভাত, পেঁপের ডালনা, ডুমুরের শুক্তনি, থোড়ের ঘণ্ট, চিংড়ি মাছের ঝোল, কলার বড়া ও পায়েস।
দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়াছে। নিতান্ত আনাড়ি, ভয়ে ভয়ে এমন সন্তপর্ণে সে ডালের বাটি নিমন্ত্রণীদের মুখ সম্মুখে রাখিয়া দিল, যেন তাহার ভয় হইতেছে এখনই কেহ বকিয়া উঠিবে। অত মোটা চালের ভাত নির্ণয় খাওয়ার অভ্যাস নেই। এত কম তৈলঘৃতের রান্না তরকারি কি লোকে খায়, তাহা সে জানে না। পায়েস পানসে, জল মেশানো দুধের তৈরি, একবার মুখে দিয়েই পায়েস ভোজনের উৎসাহ তাহার অর্ধেক কমিয়া গেল। অপু মহা খুশি ও উৎসাহ সহকারে খাইতেছিল। এত সুখাদ্য তাহাদের বাড়িতে দু একদিন মাত্র হইয়াছে। আজ তাহার স্মরণীয় উৎসবের দিন। আপনি আর একটু পায়েস নিন মাস্টারমশাই। নিজে সে এটা ওটা বারবার দিদির কাছে চাহিয়া লইতেছিল। বাড়ি ফিরিলে গোকুলের বউ হাসি মুখে বলিল, দুর্গাকে পছন্দ হয় ঠাকুরপো? দিব্যি দেখতে শুনতে। আহা, গরিবের ঘরে মেয়ে, বাপের পয়সা নেই, কার হাতে যে পড়বে, সারা জীবন পড়ে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে করো না ঠাকুরপো? তোমাদের পাল্টি ঘর, মেয়েও দিব্যি, ভাই বোনের দুজনে কেমন বেশ পুতুল পুতুল করো। জরিপের তাঁবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আমবাগানের পথ ধরিয়াছিল। একটা বনে ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভেতর হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপর আসিয়া উঠিতেছে। সে চিনিল অপুর বোন দুর্গা। জিজ্ঞাসা করিল, কি খুকি, তোমাদের বাগান বুঝি এইটে? দুর্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না। পরে সে পথের পাশে দাঁড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল। নীরেন বলিল, না না খুকি, তুমি চলো আগে আগে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। ওইদিকে একটা পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুঁজে হয়রান। যে বন তোমাদের দেশে! দুর্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাঁকাইয়া নীরেনের মুখের দিকে চাহিবার চেষ্টা করিল। সঙ্গে সঙ্গে তার কাপড়ের ভেতর হইতে কিসের ফল গোটাকত পথের উপর পড়িয়া গেল। নীরেন বলিল, কি যেন পড়ে গেল খুকি, কিসের ফল ওগুলো? দুর্গা নিচু হইয়া কুড়াইতে কুড়াইতে সংকুচিতভাবে বলিল, ও কিচ্ছু না, মেটে আলু। মেটে আলু খেতে ভালো লাগে বুঝি? কি করে খায়? এই প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতূহলজনক ঠেকিল। একটি 5 বছরের ছেলে যা জানে, চশমা পরা একজন বিজ্ঞ ব্যক্তি তাহা জানে না। সে বলিল, এ ফল তো খায় না, এ তো তেতো। তবে তুমি যে... দুর্গা সলজ্জ সুরে বলিল, আমি নিয়ে যাচ্ছি এমনি খেলবার জন্যে। এ কথা তাহার মনে ছিল যে এই চশমা পরা ছেলেটির সঙ্গে সেদিন খুড়িমার ঠাট্টা ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল। তাহার ভারী কৌতূহল হইতেছিল ছেলেটিকে সে ভালো করিয়া দেখে, কিন্তু মধু সংক্রান্তি ব্রতের দিনেও তাহা সে পারে নাই, আজও পারিল না। অপুকে বলো কাল সকালে যেন বই নিয়ে যায়, বলবে তো? দুর্গা চলিতে চলিতে সম্মতিসূচক ঘাড় নাড়িল, আর একটু গিয়া পাশের একটা পথ দেখাইয়া বলিল, এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে। নীরেন বলিল, আচ্ছা, আমি চিনে যাব এখন, তোমাকে একটু এগিয়ে দিই, তুমি একলা যেতে পারবে? দুর্গা আঙ্গুল দিয়া দেখাইয়া কহিল, ওই তো আমাদের বাড়ি, একটু এগিয়ে গিয়েই। আমিই তো, এইটুকু একলা যাব এখন, আপনি আর... দুর্গাকে ইহার আগে নীরেন কখনো ভালো করিয়া দেখে নাই। চোখ দুটির অমন সুন্দর ভাব কেবল দেখিয়াছে ইহারি ভাই অপুর মধ্যে, যেন পল্লী প্রান্তে নিভৃত চুত বকুলবিধির প্রগাঢ় শ্যামস্নিগ্ধতার ডাগর চোখ দুটির মধ্যে অর্ধসুপ্ত রইয়াছে। প্রভাত এখনো হয় নাই, রাত্রি শেষের অলস অন্ধকার এখনো জড়াইয়া আছে। তবে তাহা প্রভাতের কথা স্মরণ করিয়া দেয় বটে। কত সুপ্ত আখির জাগরণ, কত কুমারী ঘাটে যাওয়া, ঘরে ঘরে কত নবীন জাগরণে অমৃত উৎসব, জানালায় জানালায় ধূপগন্ধ। দুর্গা খানিকক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উসখুস করিতে লাগিল। নীরেনের মনে হইল সে কি বলিবে মনে করিতে পাইতেছে না। সে বলিল, না খুকি, তোমাকে আরেকটু এগিয়ে দিই, চলো তোমাদের বাড়ির সামনে দিয়ে যাই। দুর্গা ইতস্তত করিতে লাগিল, পরে একটু মুখ টিপিয়া হাসিল। নীরেনের মনে হইল এইবার সে কথা বলিবে। পরক্ষণে কিন্তু দুর্গা ঘাড় নাড়িয়া তাহার সহিত যাইতে হইবে না জানিয়া দিয়া দেয়। বাড়ির পথ ধরিয়া চলিয়া গেল। দুপুরবেলা ছাদে কাপড় তুলিতে আসিয়া গোকুলের বউ
নীরেনের ঘরের দুয়ারে উকি দিয়া দেখিল। গরমে নীরেন বিছানায় শুইয়া খানিকটা এপাশ ওপাশ করিবার পর নিদ্রার আশায় জলাঞ্জলি দিয়া মেঝেতে মাদুর পাতিয়া বাড়িতে পত্র লিখিতেছিল। গোকুলের বউ হাসিয়া বলিল, ঘুমোনি যে ঠাকুরপো? আমি ভাবলাম ঠাকুরপো ঘুমিয়ে পড়েছে বুঝি। আজ মোচার ঘণ্ট যে বড় খেলে না, পাতিয়ে রেখে দিলে। সেদিন তো সব খেয়েছিলে। আসুন বৌদি, মোচার ঘণ্ট খাবো কি? বাঙালি কাণ্ড সব। যে ঝাল তাতে, খেতে বসে কি চোখে দেখতে পাই কোনটা ঘণ্ট কোনটা কি? গোকুলের বউ ঘরের দুয়ারে গবরাটে মাথাটা হেলাইয়া ঠেস দিয়া অভ্যস্তভাবে মুখের নিচু দিকটা আঁচল দিয়া চাপিয়া দাঁড়াইল। ইস ঠাকুরপো, বড্ড শহুরে চাল দিচ্ছ যে। ওইটুকু ঝাল আর তোমাদের সেখানে কেউ খায় না? না, মাপ করবেন বৌদি, এতে যদি ওইটুকু হয় তবে আপনাদের বেশিটা একবারে খেয়ে না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। যা থাকে কপালে, যাহা 52 তাহা 53। দিন একদিন চক্ষু লজ্জার মায়া কাটিয়ে যত খুশি লঙ্কা। ও মা, আমার কি হবে? চক্ষু লজ্জা ভয়েই শিল নোনা পাট তুলে দিয়ে চুপ করে বসে আছি নাকি ঠাকুরপো? শোনো কথা ঠাকুরপো, বলে কি না যাহা 52। হাসির চোটে তাহার চোখে জল আসিয়া পড়িল। খানিকটা পরে সামলাইয়া বলিল, আচ্ছা তোমাদের সেখানে গরম কেমন ঠাকুরপো? সেখানে কোথায়? কলকাতা না পশ্চিমে? পশ্চিমে গরম কিরকম সে এখান থেকে কি করে বুঝতে পারবেন? সেই বাংলাদেশে থেকে বোঝা যাবে না। বৈশাখ মাসের দিকে রাত্রে কি কেউ ঘরের মধ্যে শুতে পারে? ছাদে বিকেলে জল ধরে ছাদ ঠান্ডা করে রেখে তাইতে রাতে শুতে হয়। আচ্ছা, তোমরা যেখানে থাকো এখান থেকে কত দূর? এখান থেকে রেলে প্রায় 2 দিনের রাস্তা। আজ সকালে গাড়িতে মাঝের পাড়া স্টেশনে চললে কাল দুপুর রাতে পৌঁছানো যায়। আচ্ছা ঠাকুরপো, শুনেছি নাকি গয়াকাশির দিকে পাহাড় কেটে রেল নিয়ে গিয়েছে? সত্যি? সত্যি, অনেক বড় বড় পাহাড়, ওপরে জঙ্গল, তার ভেতর দিয়ে যখন রেলগাড়ি যায় একেবারে অন্ধকার, কিছু দেখা যায় না। গাড়ির মধ্যে আলো জ্বেলে দিতে হয়। গোকুলের বউ উৎসুকভাবে বলিল, আচ্ছা ভেঙে পড়ে না? ভেঙে পড়বে কেন বৌদি? বড় বড় ইঞ্জিনিয়ারের সুড়ঙ্গ তৈরি করেছে। কত টাকা খরচ করেছে, ভাঙলেই হলো। এ কি আপনাদের রায়পাড়া ঘাটের ধাপ যে দুবেলা ভাঙছে? ইঞ্জিনিয়ার কোন জিনিস গোকুলের বউ তাহা বুঝিতে পারিল না। বলিল, পাহাড়টা মাটির না পাথরের? মাটিরও আছে পাথরেরও আছে। না বৌদি, আপনি একেবারে পাড়াগে। আচ্ছা, আপনি রেলগাড়িতে কত দূর গিয়েছেন? গোকুলের বউ আবার কৌতুকের হাসি হাসিয়া উঠিল। চোখ প্রায় বুঝিয়া মুখ একটুখানি উপরের দিকে তুলিয়া ছেলে মানুষের ভঙ্গিতে বলিল, ওহ, ভারী দূর গিয়েছি। একেবারে কাশিগাঁও মক্কা গেছি। সে ওই বছর পীর শাশুড়ি আর সতুর মার সঙ্গে আলমঘাটার যুগল কিশোর দেখতে গিয়েছিলাম। সেই আমার জন্মের মধ্যে কম্য, রেলগাড়িতে চড়া। এই মেয়েটি অল্পক্ষণের মধ্যেই সামান্য সূত্র ধরিয়া তাহার চারিপাশে এমন একটা হাসি কৌতূহলের জাল বুনিতে পারে, যাহা নীরেনের ভালো লাগে। যে ধরনের লোকের মনের মধ্যে আনন্দের এমন অফুরন্ত ভাণ্ডার থাকে, যার কারণে অকারণে অন্তর্নিহিত আনন্দের উৎস মনের পাত্র উপচাইয়া পড়িয়া অপরকেও সংক্রামিত করিয়া তোলে। এই পল্লবধূটি সেই দলের একজন। আজকাল নীরেন মনে মনে ইহারই আগমনে প্রতীক্ষা করে, না আসলে নিরাশ হয়, এমনকি যেন একটু গোপন অভিমানও হইয়া থাকে। আচ্ছা বৌদি, আপনারা সবাই চলুন, একবার পশ্চিমে সব বেরিয়ে নিয়ে আসি। এ বাড়ির লোকে বেড়াতে যাবে পশ্চিম? তুমিও যেমন ঠাকুরপো, তাহলে উত্তর মাঠের বেগুন খেতে চৌকি দিবে কে? কথার শেষে সে আর এক দফা ব্যঙ্গ মিশ্রিত কৌতুকের হাসি হাসিয়া উঠিল। একটু পরেই গম্ভীর হইয়া নিচু সুরে বলিল, দেখো ঠাকুরপো, একটা কথা রাখবে? কি কথা বলুন আগে। যদি রাখো তো বলি। ও সাদা কাগজে সই করা আমার দ্বারা হবে না বৌদি, জানেন তো আইন পড়ি। আগে কথাটা শুনবো, তারপর কথা উত্তর দেব। গোকুলের বউ দুয়ার ছাড়িয়া ঘরের মধ্যে আসিল। কাপড়ের ভেতর হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া বলিল, এই মাকড়ি দুটো রেখে আমায় 5টা টাকা দিবে? নীরেন বিস্ময় শুনে বলিল, কেন বলুন তো? সে এখন বলবো না, দেবে ঠাকুরপো? আগে বলুন টাকা দিয়ে কি হবে, নইলে কিন্তু।
গোকুলের বউ নিম্নস্বরে বলিল, আমি এক জায়গায় পাঠাবো, দেখো তো এই চিঠিখানার উপরে ঠিকানাটা ইংরেজিতে কি লেখা আছে। নীরেন পড়িয়া বলিল, আপনার ভাই না বৌদি? চুপ চুপ, এবারে কাউকে বলো না যেন। 5টা টাকা চেয়ে পাঠিয়েছে। কোথায় পাবো ঠাকুরপো? কীরকম পরাধীন জানো তো, তাই ভাবলাম এই মাকড়ি দুটো। টাকা 5টা দাও গিয়ে ঠাকুরপো। হতভাগা ছোড়াটি কি কেউ আছে ভূভারতে? গোকুলের বউয়ের গলার স্বর চোখের জলে ভারী হইয়া উঠিল। নীরেন বলিল, টাকা আমি দেব বৌদি, 5টা হয় 10টা হয়, আপনি যখন হয় শোধ দেবেন, কিন্তু মাকড়ি আমি নিতে পারবো না। গোকুলের বউ কৌতুকের ভঙ্গিতে ঘাড় দুলাইয়া হাসি মুখে বলিল, তা হবে না ঠাকুরপো। বাহ, বেশ তো তুমি। তারপর আমি তোমার ঋণ রেখে মরে যাই, আর তুমি? সে হবে না, ও তোমায় নিতেই হবে। আচ্ছা যাই ঠাকুরপো, নিচে অনেক কাজ রয়ে পড়েছে। সে দ্রুত পদে ঘর হতে বাহির হইয়া গেল, কিন্তু সিঁড়ির কাজ পর্যন্ত গিয়াই ফিরিয়া আসিয়া পুনরায় নিম্নস্বরে বলিল, কিন্তু টাকার কথা যেন কাউকে বলো না ঠাকুরপো, কাউকে না, বুঝলে? দুর্গা কাঁথার তলা হইতে অত্যন্ত খুশির সহিত ডাকিল, অপু, ও অপু। অপু জাগিয়াই ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলে নাই। বলিল, দিদি, জানালাটা বন্ধ করে দিবি, বড্ড ঠান্ডা হাওয়া আসছে। দুর্গা উঠিয়া জানালা বন্ধ করিয়া দিয়া বলিল, রানু দিদি বিয়ে কবে জানিস? আর কিন্তু বেশি দেরি নেই, খুব ঘটা হবে, ইংরেজি বাজনা আসবে। দেখেছিস তুই ইংরেজি বাজনা? হ্যাঁ, সব মাথায় টুপি পরে বাজায়, এই বড় বড় বাঁশি, মস্ত বড় ঢাক আমি দেখেছি। আর একরকম বাঁশি বাজায়, কালো কালো, অত বড় নয়, ফুলট বাঁশি বলে। এমন চমৎকার বাজে। ফুলট বাঁশি শুনেছিস? দুর্গার একটা কথা ভাবিতেছিল। কাল সে বৈকালে ও পাড়া খুড়িমার কাছে বেড়াইতে যায়। এ কথা সে কথার পর খুড়িমা জিজ্ঞাসা করিল, দুর্গা, তোর সঙ্গে ঠাকুরপোর কোথা দেখা হয়েছিল রে? সে বলিল, কেন খুড়িমা? পরে সে সেদিনের কথা বলিল। কৌতুকের সুরে বলিল, পথ হারিয়ে খুড়িমা ওতেই একেবারে গড়ের পুকুর, সে বনের মধ্যে। খুড়িমা হাসিয়া বলিল, আমি কাল ঠাকুরপোকে বলছিলাম তোর কথা, বলছিলাম গরিবের মেয়ে ঠাকুরপো, কিছু দেবার থোবার সাধ্যি তো বাপের নেই, বড্ড ভালো মেয়ে, যেন একালেরই মেয়ে না। তা ওকে নাওগে না। তাই ঠাকুরপো তোর কথা টথা জিজ্ঞেস করছিল, বললে ঘাটের পথে সেদিন কোথায় দেখা হলো, পথ ভুলে ঠাকুরপো কোথায় গিয়ে পড়েছিল, এই সব। তারপর আমি আজ 3 দিন ধরে বলছি শ্বশুর ঠাকুরকে দিয়ে তোর বাবাকে বলবো। ঠাকুরপো যেন মত আছে মনে হলো, তোকে যেন মনে লেগেছে। দুর্গা গোয়াল হইতে বাছুর বাহির করিয়া রৌদ্রে বাঁধিল বটে, কিন্তু অন্যদিন বাড়ির কাজ তবু তা যা হোক কিছু করে। আজ সে ইচ্ছা তাহার মোটেই হইতেছিল না। এক একদিন তাহার এক এক রকম মনের ভাব হয়। সেদিন সে কিছুতেই বাড়ির গণ্ডিতে আটকায় থাকিতে পারে না, কে তাহাকে পথে পথে পাড়ায় ঘুরাইয়া লইয়া বেড়ায়। আজ যেন হাওয়াটা কেমন সুন্দর, সকালটা না গরম না ঠান্ডা, কেমন মিষ্টি গন্ধ পাওয়া যায় নেবু ফুলের, যেন কি একটা মনে আসে, কি তাহা সে বলিতে পারে না। বাড়ির বাহির হইয়া সে রানুদের বাড়ি গেল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন গৃহস্থ, এই তার প্রথম মেয়ের বিবাহ, খুব ঘটা করিয়া বিবাহ হইবে। বাজিওয়ালা আসিয়া বাজির দরদুস্তর করিতেছে। সীতানাথ ও অঞ্চলে বিখ্যাত রসুন চৌকি বাজিয়ে তাহারও বায়না হইয়াছে। বিবাহ উপলক্ষে নানা স্থান হইতে কুটুম্বের দল আসিতে শুরু করিয়াছে। তাহাদের ছেলে মেয়েতে বাড়ির উঠান সরগম। দুর্গা মনে ভারী আনন্দ হইল। আর দিন কতক পরেই ইহাদের বাড়িতে কত বাজি পুড়িবে। সে কোনো বাজি কখনো দেখে নাই, কেবল একবার গাঙ্গুলি বাড়ির ফুলদোলে একটা কি বাজি দেখিয়াছিল, হুস করিয়া আকাশে উঠিয়া একেবারে যেন মেঘের গায়ে গিয়া ঠেকে, সেখান হইতে আবার পড়িয়া যায়, এমন চমৎকার দেখায়। অপু বলে, হাওই বাজি। দুপুরের পর মা দালানে আঁচল বিছাইয়া একটু ঘুমিয়া পড়িলে সে সুরুত করিয়া পুনরায় বাড়ির বাহির হইল। ফাল্গুনের মাঝামাঝি, রৌদ্রের তেজ চড়িয়াছে। একটানা তপ্ত হাওয়ায় রনুদের বাগানের বাড়ির বড় নিম গাছটার হলদে পাতাগুলো ঘুরিতে ঘুরিতে ঝরিয়া পড়িতেছে।
কেহ কোনো দিকে নাই। নেড়াদের বাড়ির দিকে কে যেন একটা টিন বাজাইতেছে। বু করিয়া একটা শব্দ হইল। কাঁচপোকা? দুর্গা নিজের অনেকটা অজ্ঞাত সারে তাড়াতাড়ি আঁচল মুঠার মধ্যে পাকাইয়া চকিত দৃষ্টিতে চাহিতে লাগিল। কাঁচপোকা নয়, সুদর্শন পোকা। তাহার মুঠার আঁচল আপনা আপনি খুলিয়া গেল। আগ্রহের সহিত পা টিপিয়া টিপিয়া সে পোকাটার দিকে আসিতে লাগিল। সামনের পথের উপর বসিয়াছে, পাখার উপর শ্বেত ও রক্তচন্দনের ছিটার মতো বিন্দু বিন্দু দাগ। সুদর্শন পোকা ঠিক পোকা নয় ঠাকুর। দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কাজ। তাহার মার মুখে আরো অনেকের মুখে সে শুনিয়াছে। সে সন্তপর্ণে ধুলার উপর বসিয়া পড়িল, পরে হাত একবার কপালে ঠাকাইয়া আরেকবার পোকার কাছে লইয়া বারবার দ্রুতবেগে আবৃত্তি করিতে লাগিল। সুদর্শন সুভালা ভালি রেখো, সুদর্শন সুভালে ভালি রেখো, সুদর্শন সুভালা ভালি রেখো। অবিকল এই রূপই সে অপরের মুখে বলিতে শুনিয়াছে। পরে সে নিজের খুড়িমাকে কিছু মন্ত্রের মধ্যে জুড়িয়া দিল। অপুকে ভালো রেখো, মাকে ভালো রেখো, ওপাড়া খুড়িমাকে ভালো রেখো। পরে একটু ভাবিয়া ইতস্তত করিয়া বলিল, নীরেনবাবুকে ভালো রেখো। আমার বিয়ে যেন ওখানেই হয় সুদর্শন, রানু দিদির মতো বাজি বাজনা হয়। ভক্তির অর্ঘের আতিশয্যে পোকাটা ধুলার উপর বিপন্নভাবে চক্রাকারে ঘুরিতেছিল। দুর্গা মনের স্বাদ মিটাইয়া প্রার্থনা শেষ করিয়া শ্রদ্ধার সহিত পাশ কাটাইয়া গেল। পাড়ার ভেতরকার পথে পথে মাথার উপর প্রথম ফাল্গুনের সুনীল, এমনকি অনেকটা ময়ূরকণ্ঠী রঙের আকাশ গাছপালা ফাঁকে ফাঁকে চোখে পড়ে। শাহরাবরীর মাঝখান দিয়া নদীর ঘাটের সরু পথ, সুড়িপথের দুধারে আমবাগান, তপ্ত বাতাস, আম্রবৌলের মিষ্টি গন্ধে, বনে বনে মৌমাছি ও কাঠপোকার গুঞ্জন রবে, ছায়াগহন আমবনে কোকিলের ডাকে স্নিগ্ধ হইয়া আসিতেছে। বাগানগুলি পার হইয়া চরকতলার মাঠ, ঘাসে ভরা মাঠা ছায়া পড়িয়া গিয়াছে। দুর্গা ঝোপের মধ্যে শেয়াকুল খুঁজিয়া বেড়াইতে লাগিল। শেয়াকুল এখন আর বড় থাকে না, শীতের শেষে ঝরিয়া যায়। ওই উঁচু ডিবিতে ঝোপের মধ্যে একটা গাছে অনেক শেয়াকুল সেদিনও তো সে খাইয়া গিয়াছে, কিন্তু এখন আর নাই, সব ঝরিয়া গিয়াছে। গোলমরিচের মতো শুকনা শেয়াকুল ঘরের ঝোপের তলা বিছাইয়া পড়িয়াছে। এক ঝাঁক শালিক পাখি ঝোঁকের মধ্যে কিচকিচ করিতেছিল। দুর্গা নিকটে যাইতে উড়িয়া গেল। তাহার মনে খুশির আবার একটা প্রবল ঢেউ আসিল। উৎসবের নৈকট্য, রানুদিদির বাসুরে রাত জাগা ও গান শুনিবার আশা। খুশিতে তাহার ইচ্ছা হইল সে মাঠের এধার হইতে ওধার পর্যন্ত ছুটিয়া বেড়ায়। একবার সে হাত দুটা ছড়াইয়া ডানার মতো লম্বা করিয়া দিয়া খানিকটা ঘুরপাক খাইয়া খানিকটা ছুটিয়া গেল। সে উড়িতে চায়, শরীর তো হালকা জিনিস, হাত ছড়াইয়া ডানার মতো বাতাস কাটিতে কাটিতে যদি যাওয়া হইত। শুধু শব্দ করিবার আনন্দে সে শুকনা ঝরা পাতার রাশির উপর ইচ্ছা করিয়া জোরে জোরে পা ফেলিয়া মচমচ শব্দ করিতে করিতে চলিল। পাতা ভাঙিয়া গিয়া শুকনা শুকনা ধুলা মিশানো, খানিকটা সোদা সোদা খানিকটা তিক্ত গন্ধে জায়গাটা ভরিয়া গেল। সামনে একটু দূরে সোনাডাঙ্গার মাঠের দিকে যাইবার কাঁচা সড়ক, একখানা গরুর গাড়ি ক্যাচ ক্যাচ শব্দে মাঠের পথের দিকে যাইতেছে। টাটকা কাটা কঞ্চির ঘেরা বাঁধিয়া তাহার উপর কাঁথা ও ছেঁড়া লাল নকশা পার কাপড় ঘিরিয়া ছই তৈরি করিয়াছে। ছইয়ের মধ্যে কাহাদের একটা ছোট মেয়ে একঘেয়ে একটানা ছেলে মানুষ ধরনের কাঁদিতে কাঁদিতে যাইতেছে। কোনো গায়ে চাষাদের মেয়ে বোধ হয় বাপের বাড়ি হইতে শ্বশুর বাড়ি চলিয়াছে। দুর্গা অবাক হয়ে এক দৃষ্টে গাড়িখানার দিকে চাহিয়া রইল। বিয়ের পর মা, বাবা, অপু সব ছাড়িয়া এইরকম কোথায় কত দূর চলিয়া যাইতে হইবে হয়তো। যখন তখন সেখান হইতে তাহারা আসিতে দিবে কি? সে এতক্ষণ একথা ভাবিয়া দেখে নাই। এই বাগান, বাসক ফুলের ঝাড়, রাঙে গাইটা, উঠানের কাঁঠাল তলাটা যাহা সে এত ভালোবাসে, এই শুকনো পাতার গন্ধ, ঘাড়ের পথ, এইসব ছাড়িয়া যাইতে হবে চিরকালের জন্য। ছইয়ের মধ্যে ছোট মেয়েটা বোধ হয় সে দুঃখেই কাঁদিতেছে। কাঁচা সড়কটা ছাড়াইয়া আরেকটা ছোট্ট পুরো মাঠ পেরোলেই নদী। ওপারে জেলেরা কি মাছ ধরিতেছে? খয়রা? এপার আসলে 2 পয়সা মাছ কিনিয়া বাড়ি লইয়া যাইত। অপু খয়রা মাছ খাইতে বড় ভালোবাসে।
বাড়ি ফিরিয়া সন্ধ্যার পর সে অনেকক্ষণ ধরিয়া পুতুলের বাক্স গোছাইল। ঘরের মেঝেতে তাহার মা তেল পুড়িতে গিয়া অনেকটা কেরোসিন তেল ফেলিয়া দিয়াছে, তাহার গন্ধ বাহির হইতেছে। হাওয়াটা যেন একটু গরম। পুতুল গোছানো প্রায় শেষ হইয়াছে। অপু আসিয়া বলিল, তুই বুঝি আমার বাক্স থেকে ছোট আরশিখানা বের করে নিয়েছিস দিদি? হুম, আরশি তো আমার। আমি তো আগে দেখতে পেয়েছিলাম, তক্তপোষের নিচে পড়েছিল। যাও, আমি আরশি আমার বক্সে রাখবো। বেটা ছেলে আবার আরশি নিয়ে কি হবে? বাড়ি, তোমার আরশি বই কি? ও পাড়া খুড়িমাদের বাড়ি থেকে মা তো কি বেতর দিয়ে আরশি এনেছিল। আমি তো আগেই মার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। না দিদি, দাও। কথা শেষ করিয়া সেদিন পুতুলের বাক্সের কাছে বসিয়া পড়িয়া তাহার মধ্যে আরশি খুঁজিতে লাগিল। দুর্গা ভাইয়ের গালে এক চল লাগাইয়া দিয়া বলিল, দুষ্ট কোথাকার, আমি পুতুল গুছিয়ে রাখছি আর উনি হান্ডুল পান্ডুল করছেন। যা, আমার বক্সে হাত দিতে হবে না তোমায়, দেব না আমি আরশি। কিন্তু কথা শেষ না হইতেই অপু ঝাঁপাইয়া তাহার ঘাড়ের ওপর পড়িয়া তাহার রুক্ষ চুলে গোছা টানিয়া আছড়াইয়া কামড়াইয়া তাহাকে অস্থির করিয়া তুলিল। কান্না আটকানো গলায় বলিতে লাগিল, কেন তুমি আমাকে মারবে? আমার লাগে না বুঝি? দাও আমার, মাকে বলে দেব লক্ষ্মীর চুপড়ি থেকে আলতা চুরি করেছ। আলতা চুরির কথায় দুর্গা খেপিয়া গেল। ভাইয়ের কান ধরিয়া তাহাকে ঝাঁকুনি দিয়া উপরে উপরে পটাপট কয়েকটা চর দিতে দিতে বলিল, আলতা নিয়েছি? আমি আলতা নিয়েছি? লক্ষ্মী ছাড়া দুষ্ট বাদুর! আর তুমি যে লক্ষ্মীর চুপড়ির গা থেকে কড়িগুলো খুলে লুকিয়ে রেখেছ, মাকে বলে দেব না? চিৎকার, কান্না ও মারামারির শব্দ শুনিয়া সর্বজয়া ছুটিয়া আসিল। ততক্ষণে দুর্গা অপুর কান ধরিয়া তাহাকে মাটিতে প্রায় শোয়া ফেলিয়াছিল। অপুও প্রাণপণে দুর্গার চুলের গোছা মুঠি পাকাইয়া টানিয়া এরূপ ধরিয়াছে যে দুর্গার মাথা তুলিবার ক্ষমতা নাই। অপু লাগিয়াছিল বেশি। সে কাঁদিতে কাঁদিতে বলিল, দেখো না মা, আমার আরশিখানা বাক্স থেকে বের করে নিজের বাক্সে রেখে দিয়েছে, দিচ্ছে না। এমন চর মেরেছে গালে। দুর্গা প্রতিবাদ করিয়া বলিল, না মা, দেখো না, আমার পুতুলের বাক্স গোছাচ্ছি, ও এসে সেগুলো সব। সর্বজয়া আসিয়া মেয়ের পিঠের উপর দুম দুম করিয়া সজোরে কয়েকটি কিল বসিয়া দিয়া বলিল, ধাড়ি মেয়ে, কেন তুই ওর গায়ে হাত দিবি যখন তখন? ওতে আর তোতে তখন তফাৎ জানিস? আরশি, আরশি তোমার কোন পিণ্ডিতে লাগবে শুনি? কথায় কথায় উনি যান ওকে তেড়ে মারতে। মরণ আর কি, পুতুলের বাক্স, রোষ। কথা শেষ না করিয়া সে মেয়ের গুছানো পুতুলের বাক্স উঠাইয়া একটান মারিয়া বাহির উঠানে ছুড়িয়া ফেলিয়া দিল। ধাড়ি মেয়ের কোনো কাজ নেই, কেবল খাওয়া আর পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো, আর কেবল পুতুলের বাক্স আর পুতুলের বাক্স। ওসব ট্রেনে এক্ষুনি বাঁশ বাগানে ফেলে দিয়ে আসছি, দিচ্ছি তোমার খেলা ঘুচিয়ে একেবারে। দুর্গার মুখ দিয়া কথা বাহির হইল না। পুতুলের বাক্স তাহার প্রাণ। দিনের মধ্যে 10 পাশে পুতুলের বাক্স গোছায়। পুতুল, রাংতা, ছোপানো কাপড়, আলতা, কত কষ্টের সংগ্রহ করা নাটা ফল, টিন মোড়া আরশিখানা, পাখির বাসা, সব অন্ধকার উঠোনের মধ্যে কোথায় কি ছড়াইয়া পড়িল। মাঝে তাহার পুতুলের বাক্স এরূপ নির্মমভাবে ফেলে দিতে পারে এ কথা কখনই সে ভাবিতে পারিত না। কত কষ্টে সে কত জায়গা হইতে জোগাড় করা কত জিনিস উহার মধ্যে। কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেমন অবাক হইয়া হইয়া রইল। অপুর কাছেও বোধ হয় শাস্তিটা কিছু বেশি কঠোর বলিয়া ঠেকিল। সে আর কোনো কথা না বলিয়া চুপচাপ গিয়া শুইয়া পড়িল। রাত্রি অনেক হইয়াছে। মেঝেতে কেরোসিন তেলের গন্ধ বাহির হইতেছে। ঘরের মধ্যে বাঁশবাগারি মশা বিন বিন করিতেছে। খানিকক্ষণ বসিয়া বসিয়া দুর্গা গিয়া চুপ করিয়া শুইয়া পড়িল। ভাঙা জানলা দিয়া ফাগুন জ্যোৎস্নার আলো বিছানায় পড়িয়াছে। পুরো ভিটার দিক হইতে ভুর ভুর করিয়া লেবু ফুলের গন্ধ আসিতেছে। একবার তাহার মনে হইল উঠিয়া গিয়া পুতুলের বাক্সটা ও ছড়ো জিনিসগুলা তুলিয়া আনে। কাল সকালে কি আর পাওয়া যাইবে? কত কষ্টে জিনিসগুলা, কিন্তু সাহস পাইল না। আনিতে গেলে মা যদি আবার মারে। অনেকক্ষণ কাটিয়া গেল। হঠাৎ সে গায়ের উপর কাহার হাত অনুভব করিল। অপু ভয় ভয় ডাকিল, দিদি। দুর্গা কোনো জবাব দিবার পূর্বেই অপু বালিশে মুখ গুজিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। আমি আর করব না, আমার উপর রাগ করিস রে দিদি, তোর পায়ে পড়ি।
কান্নার আবেগে তাহার গলা আটকায়া যাইতে লাগিল। দুর্গা প্রথমটা বিস্মিত হইল, পরে সে উঠিয়া বসিয়া ভাইয়ের কান্না থামাইবার চেষ্টা করিতে লাগিল। কাঁদিস নে, চুপ চুপ, মা শুনতে পেলে আবার আমায় বকবে। চুপ, কাঁদতে নেই। আচ্ছা, আমি রাগ করব না, কেঁদো না, ছি, চুপ। তাহার ভয় হইতেছিল অপুর কান্না শুনিলে মা আবার হয়তো তাহাকেই মারিবে। অনেক করিয়া সে ভাইয়ের কান্না থামাইল, পরে শুয়া শুয়া তাহাকে নানা গল্প, বিশেষত রানু দিদি বিয়ের গল্প বলিতে লাগিল। এ কথা ও কথার পর অপু দিদির গায়ে হাত দিয়া চুপি চুপি বলিল, একটা কথা বলবো দিদি, তোর সঙ্গে মাস্টারমশাই বিয়ে হবে। দুর্গা লজ্জাই হইল, সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত কৌতূহল হইল, কিন্তু ছোট ভাইয়ের কাছে এ সম্বন্ধে কোনো কথাবার্তা বলিতে তাহার সংকোচ হওয়াতে সে চুপ করিয়া রহিল। অপু আবার বলিল, খুড়িমা বলছিল রানুর মায়ের কাছে আজ বিকেলে মাস্টারমশাই নাকি অমত নেই। কৌতূহলের আবেগে চুপ করিয়া থাকা অসম্ভব হইয়া উঠিল। সে তাচ্ছিলের সুরে বলিল, হ্যাঁ বলছিল, যা, তোর সব যেমন কথা। অপু প্রায় বিছানায় উঠিয়া বসিল। সত্যি বলছি দিদি, তোর গা ছুঁয়ে বলছি, আমি সেখানে দাঁড়িয়ে আমাকে দেখেই তো কথা উঠল। বাবাকে দিয়ে পত্তর লেখাবে, সেই মাস্টারমশাই বাবা যেখানে থাকেন সেখানে। মা জানে? আমি এসে মাকে জিজ্ঞেস করবো ভাবলাম, ভুলে গিয়েছি। জিজ্ঞেস করবো দিদি? মা বোধহয় শুনিনি, কাল খুড়িমা মাকে ডেকে নিয়ে বলবে বলছিল। পরে সে বলিল, তুই কত রেলগাড়ি চড়বি দেখিস, মাস্টারমশাইরা থাকেন এখান থেকে অনেক দূরে, রেলে যেতে হয়। দুর্গা চুপ করিয়া রহিল। সে রেলগাড়ির ছবি দেখিয়াছে, ওপর একখানা বইয়ের মধ্যে আছে, খুব লম্বা, অনেকগুলো চাকা, সামনের দিকে কল, সেখানে আগুন দেওয়া আছে, ধোঁয়া ওড়ে। রেলগাড়িখানা আগাগোড়া লোহার, চাকাও তাই। গরুর গাড়ির মতো কাঠার চাকা নয়। রেল লাইনের ধারে কোনো খড়ের বাড়ি নেই, থাকিতে পারে না, পুড়িয়া যায়। রেলগাড়ি যখন চলে তখন তাহার নল হইতে আগুন বহে না হয় কিনা। সে ভাইয়ের গায়ে হাত বুলাইয়া বলিল, তোকেও সঙ্গে করে নিয়ে যাব। তাহার পর দুজনে চুপ করিয়া ঘুমাইবার জোগাড় করিল। ঘুমাইতে গিয়ে একটা কথা বারবার দুর্গার মনে হইতেছিল, ঠাকুর সুদর্শন তাহার কথা শুনিয়াছেন। আজই তো সুদর্শনের কাছে সে, ঠাকুরের বড্ড দয়া, মা তো ঠিক কথা বলে। অপু বলিল, লীলাদির জন্য কেমন চমৎকার শাড়ি কেনা হয়েছে। আজ লীলাদির কাকা বিয়ের জন্যে কিনে এনেছে রানাঘাট থেকে, সেজো জেঠিমা বললে, বালুচরের শাড়ি। দুর্গা হাসি মুখে বলিল, একটা ছড়া জানিস? পিসি বলতো, বালুচরে বালুচরে একটা কথা কই, মোষের পেটে ময়ূর ছানা দেখে এলাম সই। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উপন্যাস পথের পাঁচালী। আসছিল এর 9ম পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।